স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি। কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়েও। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম চিন্তা আসলো যে এটা সংস্কার দরকার আমাদের। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দেশে অপরাধের পরিমাণ বাড়েনি, বরং আগের মতোই আছে। পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি, যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। কথা বলেন বাংলাদেশ ভারত প্রসঙ্গ নিয়েও। আর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, এই দেশ থেকে আর কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, তার বিচার হতেই হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো। এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু বলেছেন। তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, আমি তো এই পদে আসতেও চাই নাই। আমাকে অনুরোধ করেছে, বহুবারে করেছে, তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি, সেটা দায়িত্ব নিয়েছে। এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ। এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় ইউরোপীয় ইউনিয়নের কমিশনার আফজাল আবিব সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় $68 মিলিয়ন দেবে ইউরোপীয় ইউনিয়ন, আর প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞার মতো প্রক্রিয়াতেও সমর্থন থাকবে দেশগুলোর। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এইসব কথা বলেন ইইউ কমিশনার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আফজাল আবিব। সাক্ষাতে বাংলাদেশের চলমান সংস্কারে ইউভুক্ত দেশগুলোর পাশে থাকার কথা বলেন তিনি। বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পরে প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে জানান, শুধু সহায়তা নয়, মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞার মতো যে কোনো সিদ্ধান্তেও বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। আমরা সবভাবেই বাংলাদেশের পাশে আছি। এর মানে কূটনৈতিক, এর মানে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এর মানে অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সবভাবেই আমরা বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত। বাংলাদেশের সংস্কার পরবর্তী একটি মসৃণ রাজনৈতিক পরিস্থিতির আশাও করেন বেলজিয়ামের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। ইইউ বাংলাদেশের চলমান সংস্কারের সহায়তা দিতে তৈরি। একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের জন্য প্রয়োজন সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। জানান, সাহায্যের পরিমাণ গত বছরের তুলনায় বেশি হলেও ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির অবনতির ঝুঁকি এড়াতে তা যথেষ্ট নয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন, যৌন হয়রানির প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন নারীরা। রাজধানীর লালমাটিয়ায় 2 নারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। 2 নারীর উপরে হামলা হয়েছে, ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা 2জন নাকি সিগারেট খাইতেছিল, এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল। এই সময় ওনারা বাধা দেওয়ায়
ওই তাদের উপরে চা ছুঁড়ে মারছে। তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায়। চায়ের দোকানে ধূমপান করায় 2 নারীর উপর নারকীয় হামলার পর এভাবেই আইনের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই প্রতিক্রিয়ায় লালমাটিয়ার সেই ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে সংসদ ভবনের সামনে উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করলেন বিক্ষুব্ধ নারীরা। বিভিন্ন শ্রেণী ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে নারীর উপর আক্রমণের ঘটনার জাস্টিফাই করার অভিযোগ তুলে বিক্ষোভ করেন অনেকে। সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বিক্ষোভকারীরা। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই 7-8 মাস পার হয়ে গেল জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন, এই দায় স্বীকার করেন, এই দায় স্বীকার করে আপনি পদত্যাগ করেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কোনো নারী নিরাপদ নন বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। জনসমর্থিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয়। দেশে চলমান সংকট মোকাবেলায় একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি, সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের ক্ষতি তত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব, সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নতুন দল প্রসঙ্গেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে দলটি হয়েছে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নির্বাচিত সরকার এলে চলমান সংকট কাটবে। যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাট। নির্বাচিত সরকার ছাড়া জনদাবি পূরণ সম্ভব নয়, আর জনগণের ভোটে গঠিত সরকারই দেশের চলমান সংকট দূর করতে পারবে বলেন বিএনপি নেতারা। এছাড়া সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতিমুক্ত আইনের কোনো তোয়াক্কা করেনি ছাত্রলীগ। সরকার পতনের পর দলীয় ছাত্র রাজনীতি বন্ধে প্রশাসন কঠোর হলেও ছাত্র শিবিরের কমিটি ঘোষণার পর তৎপর ছাত্রদল সহ অন্য সংগঠনগুলো। যদিও শিবির বলছে তারা লেজুর ভিত্তিক দলীয় সংগঠন নয়, আর শিক্ষার্থীরা জোর দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1999 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করা হয়। তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনীতি নিষিদ্ধের আইনটি বন্দী হয়ে পড়ে কাগজে। প্রকাশ্য ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগ। সরকার পতনের পর বিতাড়িত করা হয় ছাত্রলীগকে। শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধে কঠোর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্র শিবির ঘটা করে কমিটি ঘোষণা করলে নড়ে চড়ে বসে অন্য ছাত্র সংগঠনগুলো। যদিও এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে ছাত্র শিবিরের। আমরা বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের জায়গায়
আমাদের সংকট তৈরি হতে পারে ভবিষ্যতে। ছাত্র রাজনীতির আমূল একটি পরিবর্তন আসুক, সংস্কার আসুক, ছাত্র রাজনীতি ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব হোক। এখন ক্যাম্পাসে তৎপর ছাত্রদল কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের দাবি শিবিরকে মোকাবেলা করতেই তাদের কার্যক্রম গতিশীল করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে ছাত্র শিবিরের নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কারণে আমাদের এখন মনে হচ্ছে যে না, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের ছাত্র দলের রাজনীতি প্রয়োজন। নেই বাম সংগঠনের তৎপরতা, তবে ক্রিয়াশীল ইসলামী ছাত্র আন্দোলন ও ভাসানী ছাত্র পরিষদ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে গেছেন। তো সেই সাংস্কৃতিক বিপ্লবের যদি আমরা না ঘটাতে পারি তাহলে আমাদের এই বিপ্লবটা ব্যর্থ হবে। এখন ছাত্র সংসদ হইলে তাহলে যারা নেতৃত্ব স্থানীয় আসবেন, যারা নেতা হবেন, তারা সাধারণ শিক্ষার্থী নেতা হবেন। তাদের মাধ্যমে তাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো প্রশাসনের কাছ থেকে। এদিকে ক্যাম্পাসে দলীয় ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখতে চান না বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীরা। একটা বৃহৎ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের পরে আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। যতটুকু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, সাধারণ স্টুডেন্টের, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। যারা এই প্ল্যাটফর্মে হয়ে কাজ করছে তারাও এভাবে মূল্যায়িত হয় নাই। লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছে, তাদেরকে আমরা আপাতত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই যে এটা আমাদের এখন না হোক। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন উপাচার্য। আমার বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররাও চায় না। বিষয়টা এই পর্যায়ে আছে। আর যদি ছাত্র সংসদ নিয়ে পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি করা যায়, সেটা পরবর্তী সময় প্রেক্ষাপটে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আবাসন, অতিরিক্ত টিউশন ফি, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দসহ নানা সংকটের অবসান চান সাধারণ শিক্ষার্থীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে পুড়ে মারা গেছেন ৪ জন। এদের ৩ জনের মরদেহ মেলে সিঁড়িতে, তবে সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে জানা যায়। দুপুরে আগুন লাগার পর আধা ঘন্টার চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটির ৩য় তলা থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত ছিল আবাসিক হোটেল। সোমবার দুপুর 12:15টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে 6তলা ভবনের দোতলায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ সময়ে কয়েকজন বাইরেও লাফিয়ে পড়ে আহত হন। আর 4-5 জন ছিলাম, আমরা গ্লাস ভাঙা লাভ দেওয়া পড়ছি। আমার 4-5 লাখ টাকা ক্ষতি হয়েছে। আর উপরেরটা বলতে পারবো না, উপরেরটা শুনলাম যে বিউটি পার্লার থেকে শুরু হয়েছে, একেবারে 5তলা পর্যন্ত আগুনটা একবারে তাপমাত্রা বাড়াইছে। এ ঘটনায় মারা যাওয়া 4 জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর নাম সৌদিয়া। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। চিলিকুটায় আমরা 3 জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের গুলশান জোনের কর্মকর্তারা। এইটা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই, দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে। আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। গত 18 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেয়া রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি হয় সোমবার। এদিকে এই রায়ে খুশি শিক্ষকরা। এছাড়া আদালতকে সম্মান জানিয়ে ধন্যবাদ জানান প্রধান বিচারপতিকেও। তরুণদের সুযোগ দিতে রাজনীতি থেকে অবসর নিতে চান সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না বলেও জানান তিনি। জানান আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতির কথা। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে এই কথাগুলো বলেন কামাল মজুমদার। আইনজীবীরা বলেন আওয়ামী লীগের সদস্য পদ না রাখার সিদ্ধান্ত জানিয়ে কান্নায় ভেঙে পড়েন আওয়ামী লীগের এই নেতা। এদিকে কাফরুল ও মোহাম্মদপুর থানার 2টি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, AKM শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরিবেশ সুরক্ষায় বিচার বিভাগকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীতে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সফররত ব্রাজিলের প্রধান বিচারপতি বলেন, দূষণ রোধের পাশাপাশি পরিবেশ উন্নয়নে প্রয়োজন সময়োপযোগী আইন। বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, তবে জলবায়ু পরিবর্তন ও শিল্প বর্জ্যের দূষণের কারণে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক ঢালখ্যাত এই বনের জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় পরিবেশের প্রতি ন্যায় বিচার টেকসই উন্নয়নে বিচারকদের ভূমিকা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সুপ্রিম কোর্ট প্রশাসন, যেখানে বিশেষ অতিথি ছিলেন ব্রাজিলের প্রধান বিচারপতি জাস্টিস অ্যান্টোনিও হারম্যান। আনুষ্ঠানিক বক্তব্যে বিশ্বকে দূষণের হাত থেকে রক্ষায় সময়োপযোগী আইন ও বিচার বিভাগের অভিভাবক সুলভ দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন দুই প্রধান বিচারপতি। সময়োপযোগী আইন ছাড়া বিচারপতি চাইলেও ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। পাশাপাশি পরিবেশের সুরক্ষায় চাই বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ। বৈশ্বিক পরিবেশের সুরক্ষায় প্রয়োজন আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ। শিল্প দূষণ থেকে শুরু করে জীববৈচিত্র্য রক্ষায় বিচার বিভাগকে অভিভাবক ও রক্ষকের ভূমিকা পালন করতে হবে। সূচনা বক্তব্যে পরিবেশকে রক্ষায় বিচার বিভাগের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন বিচারপতি ফারাহ মাহবুব। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোলার চর ফ্যাশনে চুরির অপবাদে যুবকের আঙুল কেটে ও হাত পা ভাঙার পাশাপাশি চোখ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাতে নজরুলনগর ইউনিয়নের চর আরকমলি গ্রামে এই ঘটনা ঘটে। আহত শাহজাহান মিন্টিজ নজরুলনগর ইউনিয়নের বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, গ্রামবাসী চুরির অভিযোগে শাহজাহানকে আত্মীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। নির্যাতনের পর মারা গেছে ভেবে পরিত্যক্ত পুকুর পাড়ে ফেলে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। আমদানি করা ফলের দাম চড়া, সে সুযোগে রমজানের চাহিদা বাড়ায় দাম খানিকটা বেড়েছে দেশি ফলেরও। বিক্রেতারা বলছেন, রোজায় বিক্রি বেড়েছে তরমুজ, পাকা পেঁপে, পেয়ারার। আপেল, আঙুর, মাল্টার দাম বেশি হওয়ায় এবার দেশি ফলের বিক্রিও বেড়েছে। সারাদিন সিয়াম সাধনার পর ইফতারিতে কিছু ফলের আয়োজন চান সবাই, আর তা পুষ্টির চাহিদা পূরণে যেমন সহায়ক, তেমনি ভাজা পোড়া খাবারের চেয়ে স্বাস্থ্যকরও। কিন্তু ইফতারে সবার সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কি? বাজারে আমদানি করা ফলের দাম দেখলে তা মনে হবে না। কারওয়ান বাজারে খুচরায় আপেল বিক্রি হচ্ছে মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি, আর মাল্টা, নাশপাতি, কমলা ৩২০ থেকে ৩৪০ টাকা। আঙুর বিক্রি হচ্ছে মানভেদে ৩৯০ থেকে ৫৫০ টাকা দরে, আর আনার বা ডালিম বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি দরে। মোটামুটি ফলের দাম বেশিই আছে, আগের তুলনায় বেশি কিনতেছে এখন। আমদানি করা ফলের দাম চড়া, সে সুযোগে বিক্রি খানিকটা বেড়েছে দেশি ফল, আনারস, বড়ই, পাকা পেঁপে, পেয়ারার। কারওয়ান বাজারে আনারস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পিস, পাকা পেঁপে ১২০ টাকা কেজি, মানভেদে বড়ই ৮০ থেকে ২২০ টাকা কেজি, আর কলার ডজন ৭৫ থেকে ১৪০ টাকা। বিদেশে অনেক ফল হচ্ছে, আমরা দেশের ফল একটু কমে আছে, খুব বেশি না। চাহিদা বেড়েছে দেশে উৎপাদন হওয়া বিদেশি ফল, ড্রাগন, সাম্বাম ও স্ট্রবেরির। বিক্রি হচ্ছে ড্রাগন ৪৮০ থেকে ৫২০, সাম্বাম ১৪০ থেকে ১৫০, আর স্ট্রবেরি ৩০০ টাকা কেজি। অন্য ফলের দামও এখন অনেক বেশি, তুলনামূলক হারে অনেক বেশি। পেয়ারার দাম বাড়ছে, গত সপ্তাহে আগের সপ্তাহে ৮০ টাকা, এখন দেখলাম ১২০ টাকা। মৌসুম না হলেও বাজারে মিলছে কাঁঠাল, দাম প্রতিটি ৫০০ টাকা, আর জাম্বুরার পিস ২০০, বেল প্রতিটি ৬০ থেকে ১৫০, আর আতাফল ৩০০, সফেদা ১৫০ টাকা কেজি। দাম একটু হালকা একটু বেশি আছে, একটু আগের তো একটু বেচাকেনি বেশি হয়। বাজারে এসেছে আগাম তরমুজ, কৃষকের প্রতি পিস হিসাবে বিক্রি করা এ রসালো ফল কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে কেজি দরে। খুচরায় দাম ৫০ থেকে ৬৫ টাকা কেজি। সিলেট জাফলনের তরমুজ, ঠিক আছে, জাফলনের, এটা কেজি হিসাবে বিক্রি করি আমরা। বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে দেশি ফলের দাম সামান্য বাড়লেও আগামী কয়েকদিনে তা কমে আসবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানের প্রথম দিন থেকেই জমে ওঠে রাজধানীর ইফতার বাজার। দিন যত গড়াচ্ছে অলিগলি থেকে শুরু করে নামি দামি রেস্টুরেন্ট সবখানেই মিলছে ইফতার সামগ্রী। দুপুরের পরপরই ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বাসায়ও ইফতারি তৈরি করেন অনেকে। কত রকম মুখরোচক আইটেম,
ক্রেতা বিক্রেতা কারো দম ফেলানোর ফুসরত নেই। রাজধানীর বনানীর বাসিন্দাদের অনেকেই ইফতার সামগ্রী কেনেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, যেখানে মেলে সব ধরনের ইফতার সামগ্রী। কাবাব আইটেমটা খুব ভালো লাগে, আরেকটা হচ্ছে স্পেশালি খাসির চাপটা খুব পছন্দ। মানে আমার বাসার সবাই খাসির চাপটা খুব পছন্দ করে। সব ধরনের খাবার যাতে আমাদের সব রকমের গেস্ট কিনতে পারে। ছোলা আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, যেমন স্বামী কাবাব, জালি কাবাব, বুরিন্দা, জিলাপি, হালিম, এগুলো খাবার সরবরাহ অ্যাভেলেবল আমরা করে থাকি। ইফতারে এক একজনের পছন্দ এক এক রকম। ক্রেতারা জানালেন পছন্দের আইটেম সম্পর্কে। একটু গ্রেভি আইটেমগুলো বেশি ভালো লাগছে, যেমন চিকেন কারি বা মনে করেন বিফ কারি, বিফ মশালা, এগুলো খুব প্রেফার করছি। আমরা তো বাঙালি, আমাদের বেগুনি পেঁয়াজি, আমরা যারা বয়স্ক মানুষ, আর বাচ্চাদের তো এখন ভালো লাগে হচ্ছে কাবাব, উমুক, এগুলো এরা ভালো পছন্দ করে। বাট আমরা তো পছন্দ করি হলো বুট, পেঁয়াজু, এগুলা। টোস্ট আছে, তারপরে সবজি পাকোড়া আছে, তারপরে বিভিন্ন রোল আছে, বিভিন্ন টাইপের চিকেন স্প্রিং রোল, এগুলো সবই আমার ভালো লাগে। দিন শেষে ইফতার যেন হয় মনের মতো। পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তির স্বাদ নিতে চান রোজাদাররা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে মৌলিক পরিবর্তনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। পাশাপাশি জনগণকে বিভক্ত করতে বিভাজনমূলক কথা বলা হচ্ছে বলেও মন্তব্য তার। স্থানীয় সময় সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এসব কথা বলেন টুর্ক। মানবাধিকার বিষয়ে গেল কয়েক দশকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের উভয় দলের সমর্থন পেয়েছিল বলে জানান তিনি। মানুষকে বৈষম্য থেকে রক্ষা করতে যেসব নীতি নির্ধারণ করা হয়েছিল, এখন সেই সব নীতিকেই বৈষম্যমূলক আখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার। এর আগে গেল ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগের ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এখানে আবার পদত্যাগ পত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মুনির চৌধুরী নাট্য উৎসবের সমাপনী আয়োজনে কথা বলার এক পর্যায়ে নাটকীয়ভাবেই একাডেমির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। কোন রকম কাজ করতে দেবে না, একটা টাকা দেবে না আপনাকে, তারপরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে আপনি আটকে রাখবে এবং প্রত্যেকটা পদে সে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে। পরে পদত্যাগের কারণ উল্লেখ করে গণমাধ্যমে লিখিত বক্তব্য পাঠান, তুলে ধরেন নানা অভিযোগ। মহাপরিচালকের এই পদত্যাগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে জানান, জামিল আহমেদের অভিযোগ অসত্য। শুধু তাই নয়, তার বেশিরভাগ কথাই মিথ্যে বলে দাবি করেন ফারুকী। পরিস্থিতি সামাল দিতে না পারার হতাশা থেকে জামিল আহমেদ এমন কাজ করেছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিসিয়াল চিঠিতেও জানানো হয়, জামিল আহমেদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। এর মধ্যে জামিল আহমেদকে মহাপরিচালক পদে ফিরিয়ে আনার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিল্পী, নাগরিক সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন শিল্পী ও নাট্যকর্মীরা। সব মিলিয়ে উপদেষ্টা ও মহাপরিচালকের এই মুখোমুখি অবস্থানের ঘটনাকে কেন্দ্র করে সংস্কৃতি অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। হারিয়ে যেতে বসা যাত্রাপালাকে নতুন আঙ্গিকে মানুষের সামনে তুলে ধরল গাইবান্ধার অন্তরঙ্গ থিয়েটার। পৌর শহীদ মিনারে যাত্রার আয়োজন করে থিয়েটারটি, আর এই যাত্রা দেখতে সমাগম হয় নানা বয়সী মানুষের। গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনারে অন্তরঙ্গ থিয়েটারের আয়োজনে যাত্রাপালা ৩ মাত্রা। মঞ্চে জমকালো পোশাকে রাজা, রানী, সেনাপতি, মন্ত্রী, প্রেমিক, রাজকুমার, বনকন্যা থেকে শুরু করে ছিল প্রতিবাদী মানুষের উপস্থিতি। এই সময় যাত্রা দেখে উচ্ছ্বাস জানান দর্শক ও সংস্কৃতি কর্মীরা। স্মৃতিকাতর হয়ে পড়েন কেউ কেউ। আমরা বাঙালি জাতি, যাত্রাটা আমাদের একদম মানে জীবন জীবিকার সাথে মিশে আছে। যাত্রা দেখার জন্য মানুষরা মনে করেন আসতেছে এবং দর্শকরাও খুব আনন্দ পাচ্ছে, আর তারাও চাচ্ছে যে আসলে এই রকম যেন কিছু হয়। যাত্রাকে আধুনিকভাবে মানুষের সামনে তুলে ধরাই লক্ষ্য, জানালেন আয়োজকরা। যাত্রাটাকে আধুনিকভাবে কিভাবে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়, সেই প্রচেষ্টা থেকে মূলত সমসাময়িক প্রেক্ষাপটটাকে যাত্রার মাধ্যমে আমরা তুলে আনার চেষ্টা করেছি।
অনৈতিকতা ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করার বার্তা দেবে এই যাত্রাপালা, বলছেন নির্দেশক। আধুনিক যাত্রাপালা ৩ মাত্রা, এটার মেসেজ দিয়েছি যে আমাদের বাজারের যে সিন্ডিকেটের কারসাজিতে আমরা পড়ে যাচ্ছি, সেই সিন্ডিকেট ভাঙার জন্যই, সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমাদের এই নাটকটি। যাত্রাপালাটি উৎসর্গ করা হয় প্রয়াত কবি ও উত্তরাঞ্চলের লিটল ম্যাক আন্দোলনের অন্যতম পুরোধা শরৎদেবকে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।